আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আর্য সমাজ আন্দোলন বা আর্য সমাজ মুভমেন্ট। তো আর্য সমাজ জিনিসটা কি? এটা একটা সমাজ সংস্কারক একটা সংগঠন। যে সংগঠনগুলো দেখা গেছে যে বিংশ শতকের প্রথম দিক থেকে যে সূচনা হয়েছিল বা ঊনবিংশ শতকের শেষের দিকে যে সংস্কারগুলো শুরু হয়েছিল, তো সেই বিষয়টাই আমরা জানি যে ঊনবিংশ শতক এবং বিংশ শতক ছিল সংস্কারের যুগ। তো এই ঊনবিংশ শতকের শেষের দিকে এবং বিংশ শতকের শুরুর দিকে যে সমস্ত সমাজ সংস্কারক আন্দোলনগুলো হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্রাহ্ম সমাজ আন্দোলন, আর্য সমাজ আন্দোলন, ঠিক আছে? প্রার্থনা সমাজ আন্দোলন, ইয়ং বেঙ্গল। তো এইরকমই একটা সংগঠন হচ্ছে আর্য সমাজ আন্দোলন, যেটা হয়েছিল মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত। তাহলে এই আর্য সমাজ কে তৈরি করেছিল? 1875 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল দয়ানন্দ সরস্বতী বোম্বাইতে আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। গেল? তাহলে আর্য সমাজটা কোথায় প্রতিষ্ঠা হচ্ছে? নাকি বোম্বাইতে প্রতিষ্ঠা হচ্ছে। কবে? 1875 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল। তো এই আর্য সমাজ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে যার নাম অর্থাৎ দয়ানন্দ সরস্বতী তার সম্পর্কেও একটু জানতে হয়। তো কি করেছে তিনি? তার নাম যে দয়ানন্দ সরস্বতীর পূর্ব নাম ছিল হচ্ছে মূল শঙ্কর বা মূলা শঙ্কর, মূল শঙ্কর। এটা পরীক্ষাতে কিন্তু আসে, নেট সেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিক। আমাদের এই ক্লাসটা নেট সেট এবং এসএসসি ডাব্লিউবিসিএস এর জন্য কিন্তু সেই কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। যাই হোক, দয়ানন্দ সরস্বতীর পূর্ব নাম ছিল মূলশঙ্কর তেওয়ারি। তিনি বিভিন্ন গ্রন্থ লিখেছেন। গ্রন্থ রচনার মাধ্যমে তিনি জনগণের মধ্যে সংস্কারের ভাবধারা প্রকাশ করেন। বিশেষ করে তিনি সনাতন বা হিন্দু ধর্মকে পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য কিন্তু এই আন্দোলনটা আর কি চালিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ, তিনি হিন্দি ভাষাতে কিছু গ্রন্থ লেখেন, তিনি সংস্কৃত ভাষাতে কিছু গ্রন্থ লেখেন। এরকমই সংস্কৃত ভাষায় লেখা তার গ্রন্থ হচ্ছে বেদ ভাষ্য গো করুণা নিধি, অর্থাৎ বেদ ভাষ্য গো করুণা নিধি। আর হিন্দি ভাষায় তিনি যে রচনা করেছিলেন যে গ্রন্থ, তার নাম হচ্ছে সত্যার্থ প্রকাশ। এই বইটা কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে, তোমরা দেখেওছো হয়তো। প্রত্যেকটা পরীক্ষা এখানে যে আর্য সমাজ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যে কোশ্চেনগুলো দেওয়া হয় সেই কোশ্চেনগুলো অনুযায়ী কিন্তু এই ক্লাসটা তৈরি করা হয়েছে। আসলে যে যদি এই আর্য সমাজ থেকে কোনো কোশ্চেন, সামনে আমাদের নেট সেট পরীক্ষা আছে, এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তো যাই হোক, তো এখানে কী বলা হচ্ছে? তার রচিত যে সংস্কৃত ভাষার গ্রন্থ বেদভাষ্য গো করুণানিধি, হিন্দি ভাষার যে গ্রন্থ সত্যার্থ প্রকাশ, ঠিক আছে? বেদ প্রকাশও একটা গ্রন্থ কিন্তু তার আছে, সত্যার্থ প্রকাশ, বেদ প্রকাশ, বেদভাষ্য গো করুণানিধি ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের গ্রন্থগুলি কিন্তু তিনি রচনা করেছেন। এই দয়ানন্দ সরস্বতীর বিখ্যাত কিছু উক্তি সম্পর্কে আমরা জানবো। তার বিখ্যাত কিছু উক্তিগুলো উল্লেখযোগ্য কি? বৈদিক শাস্ত্রে ফিরে যাও, বা গো ব্যাক টু দ্য ভেদাস। মানে ব্যাক টু দ্য ভেদাস আছে, তো গো ব্যাক টু দ্য ভেদাস। তো এই গো ব্যাক টু দ্য ভেদাস, এই যে স্লোগানটা, এই স্লোগানটা কিন্তু আমরা প্রায় পরীক্ষাতেই দেখি যে এই স্লোগানটা কার, বা গো ব্যাক টু দ্য বেদাস, এটা কার বক্তব্য? ঠিক আছে, এটা কিন্তু বেদের যুগে ফিরে যাও বা বেদে ফিরে যাও, এই বক্তব্য কে রেখেছেন? নাকি দয়ানন্দ সরস্বতী। তার বিখ্যাত উক্তি বৈদিক শাস্ত্রে ফিরে যাও বা গো ব্যাক টু দ্য বেদাস। তিনি যে আন্দোলন করেছিল আর্য সমাজের আন্দোলন, সেখানে কিন্তু তিনি শুদ্ধি আন্দোলনেরও প্রচার করেছিলেন। কি আন্দোলন? শুদ্ধি আন্দোলন। শুদ্ধি জিনিসটা কি? শুদ্ধ করা, ঠিক আছে? আমরা জানি যে মধ্যযুগে সুলতান এবং মুঘল যুগে ভারতবর্ষে অনেক হিন্দু ধর্মের লোককে মুসলিম ধর্মে কনভার্ট করা হয়েছিল। তো এই বিষয়টাকে মাথায় রেখে কী করা হয়েছিল? দয়ানন্দ সরস্বতী ঘোষণা করেছিলেন, যারা পুনরায় আবার নিজের ধর্মে বা হিন্দু ধর্মে ফিরে আসতে চাও বা বৈদিক ধর্মে ফিরে আসতে চাও, তাদেরকে আবার কিন্তু এই ধর্মে আমন্ত্রণ করা হচ্ছে। তো তারই মাধ্যমে তিনি আন্দোলনটা করেছিলেন শুদ্ধি আন্দোলন। যদিও বলা হয় যে এবার যে ব্যক্তি যে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছে, তো সেটা তো হয়ে গেল ধর্মের ব্যাপার। এবার হিন্দু ধর্মের মধ্যে আমরা বিভিন্ন বর্ণের কথা জানি, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবার যে প্রশ্নটা অ্যারাইজ করেছিল সেটা হলো, যে ব্যক্তিটি হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে গ্রহণ করেছে, মুসলিম ধর্মের মধ্যে তোর ব্রাহ্মণ ক্ষত্রিয় নাই, তো এবার মুসলিম মানে মুসলিম, এখানে বর্ণের কোনো ব্যাপার নেই। যদিও সেটা থাকে ওটা অন্য ধরনের, ওটার সাথে এই বর্ণ সিস্টেমের কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, তো সেখানে যে কোশ্চেনটা আসে যে তাহলে যে ব্যক্তিটা মুসলিম থেকে হিন্দু ধর্ম পুনরায় গ্রহণ করবে বা ফিরে আসবে, তাহলে তাকে কোন বর্ণের মধ্যে রাখা হবে? এটা কিন্তু একটা কোশ্চেন মার্ক ছিল। কিন্তু তারপরেও দেখা গেল যে এই শুদ্ধি আন্দোলন কিন্তু ভারতবর্ষ জুড়ে তিনি প্রচার করেছিলেন এবং খুব জনপ্রিয়তাও লাভ কিন্তু করেছিল। তাহলে এখানে পরীক্ষায় প্রশ্নটা আসে এরকম যে শুদ্ধি আন্দোলনের সাথে যুক্ত কে? তাহলে দয়ানন্দ সরস্বতী। শুদ্ধি আন্দোলন কে প্রচার করেছিলেন? দয়ানন্দ সরস্বতী। শুদ্ধি আন্দোলন কাদের দ্বারা প্রচলিত হয়? তাহলে তখন হবে যে আর্য সমাজের আন্দোলনের প্রভাবে শুদ্ধি আন্দোলন কিন্তু প্রচারিত হয়েছিল। গেল? তারপরে যেটা আসছে দয়ানন্দের শিষ্য। এই দয়ানন্দের শিষ্য কারা ছিলেন? তো একজন নাম আমরা পাই যার নাম লালা হংসরাজ। তাহলে দয়ানন্দর একজন শিষ্যের আমরা নাম পাই যার নাম লালা হংসরাজ। এই লালা হংসরাজ আবার কী করেছিল? লাহোরে একটা স্কুল তৈরি করেছিল। তখন লাহোর ভারতবর্ষেরই অংশ ছিল, তার কারণ তখন তো আর দেশভাগ হয়নি। তো সেই কারণে লালা হংসরাজ কী করেছিল? লাহোরে দয়ানন্দ বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেছিল। দয়ানন্দ বৈদিক কলেজ, বা এটাকে ডাব স্কুলও বলা হয়, DAV, ঠিক আছে? DAV, দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ, বা প্রথমে এটা ছিল স্কুল, তারপরে হয় কলেজ। তো এখানে সেটাই ব্যাপার, ডাব স্কুল বা ডাব কলেজ,
এটা প্রতিষ্ঠা ডাব কলেজও কিন্তু পরীক্ষাতে আসে, সেই কারণে এটা বলে দিলাম ডিএভি বা ডাব। ডাব কলেজের ফুল ফর্ম কি? দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ, ঠিক আছে? বাংলাতে যেটাকে বলা হচ্ছে দয়ানন্দ বৈদিক কলেজ। তো এটার অরিজিনাল নাম হচ্ছে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ। এর আগে ছিল এটা স্কুল, দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুল। এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? লালা হংসরাজ। কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল? লাহোরে প্রতিষ্ঠা করা হয়েছিল। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার 1 বছর পর, অর্থাৎ 1886 খ্রিস্টাব্দে কিন্তু এই ডাব কলেজটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। তাহলে কার দ্বারা হয়েছিল? লালা হংসরাজের দ্বারা কিন্তু হয়েছিল জাতীয় কংগ্রেস, অর্থাৎ 1885, তার পরের বছর অর্থাৎ 1886 খ্রিস্টাব্দে লাহোরে। তারপরে যেটা দেখতে পাচ্ছি যে 1902 খ্রিস্টাব্দে কিন্তু স্বামী শ্রদ্ধানন্দ, এই স্বামী শ্রদ্ধানন্দ কিন্তু এই দয়ানন্দ সরস্বতীরই কিন্তু উত্তরসূরি। তো এই স্বামী শ্রদ্ধানন্দ কী করেছিল? হরিদ্বারে গুরুকুল আশ্রম বলে একটা আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে দুটো মেন জিনিস আমরা পাচ্ছি, এক ডাব স্কুল বা ডাব কলেজ, আর একটা গুরুকুল আশ্রম। তো এই হচ্ছে আমাদের দুটো কিন্তু জিনিস, একটা হচ্ছে 1886 খ্রিস্টাব্দে, অপরটা 1902 খ্রিস্টাব্দে। তো পরবর্তীতে আমরা 1900 ঘরে, অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের পর থেকে যে বিপ্লবের যুগটা আসছে, বা 1920 খ্রিস্টাব্দের পর থেকে যখন কমিউনিজমের যুগটা আসছে, সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে যে বৈপ্লবিক কর্মকাণ্ড, বিশেষ করে সশস্ত্র বৈপ্লবিক কর্মকাণ্ড, যেটা পাঞ্জাবে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল, সেই পাঞ্জাবে যে কর্মকাণ্ডগুলো হয়েছিল, তো তাদের সাথে বলা হচ্ছে যে এই দয়ানন্দ সরস্বতীর যে সংগঠন, অর্থাৎ আর্য সমাজ, এই আর্য সমাজের সদস্যরাই কিন্তু বিশেষভাবে এই বিপ্লবী কর্মকাণ্ডের সাথে কিন্তু যুক্ত ছিলেন। তো মোটামুটি আমরা আজকে এই সম্পর্কে ছোট্ট করে একটু আলোচনা করলাম। তবে এই ক্লাসটা খুব ছোট হলেও তোমরা আর্য সমাজ থেকে যে কোশ্চেনই আসুক, দেখবে তোমরা এখান থেকে 100% কিন্তু কমন পাবে। এটা নেট সেট হোক, এসএলএসটি হিস্ট্রি হোক বা ডাব্লিউবিসিএস, ঠিক আছে? তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।